ঢাকা থেকে বিশেষ বার্তা নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঠিক একই সময়ে দিল্লিতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হঠাৎ কেন একই বিন্দুতে ঢাকা, দিল্লি, ওয়াশিংটন? পদ্মার আড়ালে কি তৈরি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ? ঘটনার সূত্রপাত ঘটে চলতি সপ্তাহের শুরুতেই। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরদিন তিনি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথেও রুদ্ধদ্বার বৈঠক করেন এবং ঠিক পরপরই কোনো বিলম্ব না করে সোজা উড়াল দেন নয়াদিল্লিতে। মঙ্গলবার দিল্লিতে সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর ত্রিবেদী নিজেই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেগুলো সমাধান করা আবশ্যক। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় তারেক রহমানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বার্তা তিনি পৌঁছে দিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। দীনেশ ত্রিবেদীর এই দিল্লি সফরের সাথে যুক্ত হয়েছেন আরও এক হেভিওয়েট কূটনৈতিক সমীকরণ। নয়াদিল্লিতে একই দিনে এক টেবিলে বসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রীয় দূত সার্জিও গোর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকের পর সার্জিও গোর স্পষ্ট ভাষায় বলেন, বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশের অভিন্ন লক্ষ্য রয়েছে এবং দুদেশের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম, কারণ মনে রাখতে হবে ২৪ আগস্টের পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সামরিক বিমানে দিল্লি পৌঁছান তখন তাকে সশরীরে স্বাগত জানিয়েছিলেন এই অজিত দোভাল। তার সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক শুধুই কোনো সাধারণ দ্বিপাক্ষীয় আলোচনা নয়, কারণ মাত্র এক সপ্তাহ আগে ঢাকা সফরে এসেছিলেন সার্জিও গোর। সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। ঢাকায় যে আলোচনার সূত্রপাত হয়েছিল তারই ধারাবাহিকতা দেখা গেল দিল্লিতে অজিত দোভালের সাথে এই হাই প্রোফাইল বৈঠকে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ভারত ও মার্কিন কৌশলগত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের দৃষ্টিতে শেখ হাসিনার শাসনকাল ছিল তাদের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য সবচেয়ে বিশ্বস্ত সময়। দিল্লির দীর্ঘদিনের বিশ্বাস, শেখ হাসিনা আমলে ভারতের নিরাপত্তা ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে ছিল, কিন্তু ২৪ আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে মনে করে দিল্লি। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ভারত ও যুক্তরাষ্ট্র কি যৌথভাবে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠার জন্য কোনো কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে? সার্জিও গোরের বক্তব্যে বৈশ্বিক নিরাপত্তার যে কথা বলা হয়েছে তার সাথে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। আর এই কূটনৈতিক আলোচনার উত্তাপের মধ্যেই সামনে এসেছে আরেকটি বড় বিতর্ক, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে। কিছুদিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে ভারত সরাসরি ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানায়নি, আমন্ত্রণ এসেছে বিমস্টেকের চেয়ারপারসন হিসাবে, তাই ব্রিক্স সম্মেলনে তিনি অংশ নিচ্ছেন না। দীর্ঘদিন এই বিষয়ে ভারত চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারেক রহমানকে ভারত সফরের পাশাপাশি ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসাবেও ভারত তাকে আমন্ত্রণ পাঠিয়েছে। এই বক্তব্যের মাধ্যমে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন।
ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজনৈতিক পরিবেশ তৈরি করার পেছনে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ কৌশল কাজ করছে। ভারত ও যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি যদি একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, তবে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক প্রোটোকল বজায় রেখে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। আর তখন কারো পক্ষেই শেখ হাসিনার দেশে ফেরার পথ রুখে দেওয়া সম্ভব হবে না। আপনার কি মনে হয়, ওয়াশিংটন এবং দিল্লির যৌথ রাজনৈতিক ও নিরাপত্তা কৌশল কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে? অবশেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল আলমগীর। যদিও একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই পদে আরো বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছিল। এর পাশাপাশি বাংলাদেশে হঠাৎ করেই জঙ্গিদের বোমা উদ্ধার, গ্রেপ্তার, বেশ কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনের কারণ কি? আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। শুরুতেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে কথা বলি। 28শে জুলাই আমরা কিন্তু রূপান্তরের সত্যের পক্ষ থেকে প্রথম বলেছিলাম যে বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর। কারণ আমাদের কাছে খবর ছিল যে বিএনপির হাইকমান্ড থেকে মির্জা ফখরুল আলমগীরকে তখনই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তার হেলথ চেক আপ করানো হয়েছিল, তার বাড়িতে পুলিশ প্রোটেকশন বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু নাম শোনা গিয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করেছে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। যদিও জামাতে ইসলাম একজন প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদ, কিন্তু জামাতে ইসলাম চেয়েছিল মেজর হাফিজ যেন রাষ্ট্রপতি হয়, এবং সেক্ষেত্রে মেজর হাফিজকে দিয়ে জামাতে ইসলামের কিছু লং টার্ম প্ল্যান ছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে। আমরা যেটি বলেছিলাম, এবং বিএনপি শেষমেশ মির্জা ফখরুল আলমগীরের উপরেই আস্থা রেখেছে। একজন রাজনৈতিক ব্যক্তির, বিশেষ করে বিএনপির দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুলের যে অবদান, সেই ক্ষেত্রে এই পদের জন্য তিনি অন্যতম দাবিদার ছিলেন এবং বিএনপি সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। এটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের একটি ভালো সিদ্ধান্ত। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কেমন করবেন, কিংবা তার রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, কেমন থাকবে, এই বিষয়গুলো ভিন্ন কথা। কিন্তু দলের পক্ষ থেকে দলের প্রতি নিবেদিত, প্রবীণ, অভিজ্ঞ এরকম একজনকে মনোনয়ন দেওয়ার এই যে বিষয়টি, এটি অবশ্যই বিএনপির জন্য মঙ্গলজনক হয়েছে বলে আমার ধারণা। অতীতে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল যখন তাদের রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, সেখানেই প্রবলেম হয়েছে। সেটা অতীতে আওয়ামী লীগের সেই প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, কিংবা বিএনপির অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, দুজনেই কিন্তু যারা তাদের নির্বাচিত করেছিল তাদের পক্ষে কাজ করতে পারেননি। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের পারফরমেন্স ছিল খুবই পুয়ার, ওয়ারাজ আব্দুর রহমান বিশ্বাস বলেন কিংবা জিল্লুর রহমান বলেন, তাদের পারফরমেন্সটা ছিল অন্যরকম। তো সেই দৃষ্টিতে মির্জা ফখরুল আলমগীরের মনোনয়নটা বিএনপি পন্থী কিংবা এর বাইরেও দেখলাম অনেকেই সমর্থন করছেন। এবার তারেক রহমানের ভারত সফরে যাওয়ার কথা আমরাই বলেছি, আর অনেকেই বলেছেন যে তিনি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন, কারণ ভারত এসে তাকে অনুরোধ জানিয়ে গেছে, আমন্ত্রণ জানিয়ে গেছে। সার্জিও গোর যে এসেছিলেন, তিনিও কিন্তু তারেক রহমানকে বলে গেছেন ব্রিক্স সম্মেলনে ভারতে যেতে। এবং ব্রিক্স সম্মেলনে গেলে যেটা হতো যে সাইড লাইনে বিশ্বের অনেকগুলো দেশের সরকার প্রধানের সাথে তার দেখা হবার সম্ভাবনা তৈরি হতো, নরেন্দ্র মোদীর সাথে হয়তো তার কথা হতো। কিন্তু এই তারেক রহমানের সমর্থক যে মিডিয়ার কিছু লোক আছে বা এর বাইরেও,
যে পাকিস্তানপন্থী যে ধারাটা আছে, তারা চাইছিল না যে তারেক রহমান ভারতে যাক, বিশেষ করে ব্রিক্সের সম্মেলনে যাক। তো এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান ভারত সফরে যেতে চান। এটি একটি, যেহেতু আমি আগেই বলেছি যে নরেন্দ্র মোদীর একটা ইনভাইটেশন কিন্তু তারেক রহমানের কাছে ছিল, যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছিলেন, সেই ডক্টর জয়শঙ্করের মাধ্যমে যে নিমন্ত্রণ পত্রটি তিনি পেয়েছিলেন মোদীর পক্ষ থেকে, সেই আমন্ত্রণটাকেই এখন বাংলাদেশ সরকার মনে করেন যে এখনই যাওয়ার সময়। বাংলাদেশের পক্ষ থেকে 3টা ডেট দেওয়া হয়েছে: 26শে আগস্ট থেকে 28শে আগস্ট, 31শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর, অথবা 6ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর। এর যে কোনো একটা স্লটে তারেক রহমান ভারতে সরকারি সফরে যেতে চান। এখন দিল্লি থেকে জানানো হবে যে কোন ডেটটা তাদের জন্য সুইটেবল, অথবা যেহেতু ব্রিক্স সম্মেলন সামনে, এই 3টির একটির মধ্যেও তারেক রহমান যেতে পারেন, অথবা দিল্লির পক্ষ থেকে নতুন কোনো তারিখ প্রস্তাব করা হতে পারে। যাই হোক, মোদ্দা কথা হলো তারেক রহমান ভারতে যাচ্ছেন, সেটা ব্রিক্স সম্মেলনে হোক, ব্রিক্সের আগে হোক বা পরে হোক। কেন যাচ্ছেন? এত ভারত বিরোধিতা, তার চারিপাশে সব ভারত বিরোধী লোকজন ঢাকা না দিল্লি স্লোগানে সারাক্ষণ তারা মাতিয়ে রাখেন, সেই তারেক রহমান কেন ভারতে যাচ্ছেন? আমরা দেখেছি, আমি এখানে অনেকবারই বলেছি, সার্জিও গোর এসে কি বলে গেছেন, দীনেশ ত্রিবেদী কি বলেছেন, রয়ের প্রধান তার দলবল নিয়ে এসেছিলেন, তারা কি বলেছেন, এবং সবকিছু কিন্তু সেই ঘুরে ফিরে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জঙ্গি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা, এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো বাংলাদেশ একটি মধ্যবর্তী নির্বাচনের দিকেই যাচ্ছে। তো এটা নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরে কিন্তু বেশ গড়িমসি করছিলেন, কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গড়িমসি করার সুযোগ নেই, হয় করো নইলে পরিণতি ভোগ করো। তারেক রহমান ভারতে গেলে তাকে এই বিষয়গুলো নিয়েই কথা বলা হবে। এবং একটা জিনিস খেয়াল করেছেন যে শেখ হাসিনার সরকার, তার যে পররাষ্ট্রনীতি ছিল, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, যে সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়, এবং যে কারণে দেখা গেছে বাংলাদেশে কিন্তু ভারতীয় বিনিয়োগ আছে, যেমন রাশিয়ান বিনিয়োগ আছে, চায়নার বিনিয়োগ তো অনেক ছিল, আমেরিকাও কিন্তু বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে শেখ হাসিনার আমলে। আমেরিকার সাথে সম্পর্কের যতই টানাপোড়েন শেষ দিকে দেখা যাক, আমেরিকার কিন্তু প্রচুর ব্যবসা বাংলাদেশে ছিল। কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। একটা ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা দরকার, সেটা বাংলাদেশে এখন নেই। ন্যাচারালি ফরেন ইনভেস্টমেন্ট তেমন উল্লেখযোগ্য হারে আসছে না। এদিকে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে, তিনি সবাই জানেন যে তিনি আমেরিকার পেইড এজেন্ট বলা যায়, যে আমেরিকার এজেন্ট হিসেবে তিনি কাজ করেন, তিনি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেন, আবার তিনি চায়নায় যে চায়নাকে সবকিছু দিয়ে আসেন, আবার তিনি ভারতে ট্রানজিটে বৈঠক করে ভারতকেও সবকিছু দিয়ে আসেন। অর্থাৎ ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এমন গুবলেট পাকিয়েছে যে পুরা তারেক রহমানের সরকারকে কিন্তু খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। তার উপরে আমেরিকাও ক্ষুব্ধ, চায়নাও ক্ষুব্ধ, ভারত তো বিশ্বাসই করে না। তো এইরকম একটা অবস্থায় তারেক রহমান ভারত যাবেন, এবং ভারত থেকে তাকে যা বলা হবে সেটা তো আমরা ইতিমধ্যে আলাপ করেছি, এবং তাকে ফিরে এসে এই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলতে হবে, এই আইসিটির বিচারের নামে প্রহসন বন্ধ করতে হবে, শেখ হাসিনার ফেরার পথ এবং ফেরার পরে নিরাপত্তা এইগুলো নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশে সবাই মিলে রাজনীতিটা করতে হবে। এবং এই যে এসেছিল, বলেছি 161 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে গেছিল, কোথায় কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে এসব বলেছিল, এবং 16ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল বোধ আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে, যে এর মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা ব্যবস্থা নেবে।
সুতরাং আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু এখন কিছু সরকারি পদক্ষেপ দৃশ্যমান হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্তানা চিহ্নিত হচ্ছে এবং বিভিন্ন বোমা উদ্ধার হচ্ছে। এই যে প্রেসার কুকার বোমা, পাইপ বোমা, আরো নানা রকমের বোমা। ইনুস তো জঙ্গিদের ছেড়ে দিয়েছিল জেল থেকে। এই যে জেএমবির মামুন, বিশিষ্ট জঙ্গি বোমাবাজ, এই মামুন কিন্তু এখন মুক্ত। সে এইসব বোমা টোমা বানানোর অন্যতম কারিগর। তো এখন হঠাৎ খেয়াল করেছেন যে এরা গ্রেপ্তার হচ্ছে এবং একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার স্বীকার করেছে। আরো 7 জন সন্দেহভাজন জঙ্গি সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মিডিয়ায় আসেনি, বাংলাদেশ সরকারের কেউ বলেনি। এই 7 জনকে বিশেষ বিমান পাঠিয়ে ভারত তাদের দেশে নিয়ে গেছে। অর্থাৎ এই 7 জন সন্দেহভাজন জঙ্গিকে বিশেষ বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছে।